আমার নাম তোফায়েল আহমেদ। 1960 সালে বজ্রমোহন কলেজে ভর্তির পর ছাত্রলীগের সদস্য হয়ে রাজনৈতিক জীবন শুরু করি। সেই যে শুরু করলাম, ধীরে ধীরে ছাত্রলীগের সদস্য হিসেবে কলেজ এবং বিশ্ববিদ্যালয় জীবনে কখনো ক্রীড়া সম্পাদক, হোস্টেল ছাত্র সংসদের সহসভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর মৃত্তিকা বিজ্ঞান বিভাগের ছাত্র সংসদের সহসভাপতি। 1966-67 সনে ইকবাল হল, বর্তমান শহীদ সার্জেন্ট জহুরুল হল ছাত্র সংসদের সহসভাপতি। 1967-68 সনে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সহসভাপতি নির্বাচিত হই। 1969 জুনে ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হই আমি। ছাত্রলীগের সেই সম্মেলনে বঙ্গবন্ধু ছিলেন প্রধান অতিথি। আমার মাথায় হাত বুলিয়ে দোয়া করে বলেছিলেন, বাংলার মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে যেও। এই ছাত্রলীগ ভাষা আন্দোলন থেকে শুরু করে অনেক আন্দোলনের নেতৃত্ব দিয়েছে। বাংলার মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য তোমাদের নেতৃত্ব দিতে হবে। বঙ্গবন্ধুর সেই নির্দেশ যথাযথভাবে পালন করে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণের দুর্লভ সৌভাগ্যের অধিকারী হয়ে মুজিব বাহিনীর 4টি সেক্টরের 8টি জেলার অধিনায়কের দায়িত্ব পালন করার সুযোগ হয়েছিল আমার। বঙ্গবন্ধু তখন 6 দফা দেন। আমি ইকবাল হলের সহসভাপতি। তখন ইকবাল হলে বসেই 6 দফার পক্ষে আমরা আন্দোলনের পরিকল্পনা গ্রহণ করি। আমার কক্ষ নম্বর ছিল 313। এই কক্ষে প্রায় থাকতেন শ্রদ্ধেয় নেতা শেখ ফজলুল হক মনি, সিরাজুল আলম খান, আব্দুর রাজ্জাক। 6 দফা নিয়ে বঙ্গবন্ধু আমাদের বলেছিলেন, সাঁকো দিলাম স্বাধিকার থেকে স্বাধীনতায় উন্নীত হওয়ার জন্য। অর্থাৎ এই 6 দফার সিঁড়ি বেয়ে তিনি স্বাধীনতায় পৌঁছাবেন। 6 দফা দেওয়ার পর বঙ্গবন্ধু দেশব্যাপী ঝটিকা সফর করে 32টি জনসভা করেন এবং বিভিন্ন জেলায় বারবার গ্রেপ্তার হন। শেষবার তিনি নারায়ণগঞ্জ থেকে সভা করে ঢাকা আসার পর তাকে গ্রেপ্তার করা হয়। বঙ্গবন্ধুকে গ্রেপ্তারের পর 1966-র 7 জুন আমরা যে হরতাল পালন করেছিলাম, তার পরিকল্পনা আমার কক্ষে বসে হয়েছিল। 1968-এর 17 জানুয়ারি বঙ্গবন্ধুকে কারাগার থেকে মুক্তি দিয়ে জেল গেটেই আবার গ্রেপ্তার করা হয়। আমার সৌভাগ্য এবং কষ্টেরও বিষয় ছিল, ওই দিনে আমি ডাকসুর ভিপি হয়েছিলাম। বঙ্গবন্ধু ছিলেন কারাগারে। কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে বসে বঙ্গবন্ধু চিঠি লিখে বিশ্বস্ত এক কারারক্ষীর মাধ্যমে পাঠিয়েছিলেন। চিঠিতে লিখেছিলেন, স্নেহের তোফায়েল, তুই ডাকসুর ভিপি হয়েছিস। এ কথা শুনে খুব ভালো লেগেছে। বিশ্বাস করি এবারের এই ডাকসু বাংলার মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য ঐতিহাসিক ভূমিকা পালন করবে। জেলগেট থেকে গ্রেপ্তার করে প্রিজন ভ্যানে তোলার প্রাক্কালে এক টুকরো মাটি কপালে ছুঁয়ে বলেছিলেন, হে মাটি, আমি তোমাকে ভালোবাসি। ওরা যদি আমাকে ফাঁসি দেয়, তবে আমি যেন মৃত্যুর পর তোমার বুকে চিরনিদ্রায় শায়িত থাকতে পারি। এই ছিলেন শেখ মুজিব। প্রথমে আমরা জানতাম না প্রিয় নেতা কোথায়, কিভাবে আছেন। আমরা ছাত্র সমাজ এই গ্রেপ্তারের বিরুদ্ধে মিছিল করি। 1968-র 19 জুন
আগরতলা মামলার বিচার যেদিন শুরু হয় সেদিন থেকে আমরা জানতাম আইয়ুব খান বঙ্গবন্ধুকে ফাঁসির কাস্টে মৃত্যুদণ্ড দেবে। কারণ স্বৈরশাসক আইয়ুব খান উপলব্ধি করেছিল সকলকে বশে আনা যায়, কিন্তু শেখ মুজিবকে বশে আনা যায় না। তাই আইয়ুব খান সিদ্ধান্ত নিয়েছিল এই একটি কণ্ঠকে চিরদিনের জন্য স্তব্ধ করে দিতে হবে। কেননা এই একটি কণ্ঠে কোটি কোটি কণ্ঠ উচ্চারিত হয়। আইয়ুব খান প্রদত্ত মামলার নামই ছিল রাষ্ট্র বনাম শেখ মুজিব ও অন্যান্য মামলা। ডাকসু সহ 4টি ছাত্র সংগঠনের সমন্বয়ে ঐতিহাসিক 11 দফার ভিত্তিতে 1969-এর 4 জানুয়ারি প্রতিষ্ঠিত হয় সর্বদলীয় কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদ। আমার কক্ষে বসেই আমরা 11 দফার ভিত্তিতে গণ আন্দোলনের পরিকল্পনা গ্রহণ করি। আজ যখন স্মৃতিকথা লিখছি, বারবার মনে পড়ছে 69-এর 11 দফা আন্দোলনের প্রণেতা ছাত্রলীগ সভাপতি প্রয়াত আব্দুর রউফ ও সাধারণ সম্পাদক খালেদ মোহাম্মদ আলী, ছাত্র ইউনিয়ন মতিয়া গ্রুপ সভাপতি প্রয়াত সাইফুদ্দিন আহমদ মানিক ও সাধারণ সম্পাদক শামসুদ্দোহা, ছাত্র ইউনিয়ন মেনন গ্রুপ সভাপতি মুস্তফা জামাল হায়দার ও সাধারণ সম্পাদক মাহবুবুল্লাহ এবং এনএসএফের একাংশের সভাপতি প্রয়াত ইব্রাহিম খলিল ও সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম মুন্সির কথা। এই ছাত্রনেতাদের প্রত্যেকেই ছিলেন খ্যাতিমান। আমি ডাকসু ভিপি হিসাবে সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের সমন্বয়ক ও মুখপাত্রের দায়িত্ব পালন করি। আমার সঙ্গে ছিলেন ডাকসু জিএস নাজিম কামরান চৌধুরী। 1969-এর 17 জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের বটতলার ছাত্র সংগ্রাম পরিষদের সমাবেশ অনুষ্ঠিত হয়। 11 দফা প্রণয়নের পর এটাই ছিল প্রথম কর্মসূচি। ডাকসু ভিপি হিসাবে আমার সভাপতিত্বে সভা শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের বাইরে গভর্নর মোনায়েম খান 144 ধারা জারি করেন। সভাপতি হিসাবে আমার দায়িত্ব ছিল সিদ্ধান্ত দেওয়ার 144 ধারা ভাঙব কি ভাঙব না। উপস্থিত ছাত্রদের চোখেমুখে ছিল 144 ধারা ভাঙার দৃঢ়তা। 144 ধারা ভঙ্গের চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করে সপাচেক ছাত্র নিয়ে রাজপথে এলাম। পুলিশ বাহিনী আমাদের উপর লাঠিচার্জ করে। ছাত্রলীগ সভাপতি আব্দুর রউফ ঘটনাস্থলে আহত হন। আমরা ক্যাম্পাসে ফিরে আসি। পরদিন 18 জানুয়ারি পুলিশি নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও ঢাকার শিক্ষাঙ্গনগুলোতে ধর্মঘট কর্মসূচি দিই। 18 জানুয়ারি বটতলায় জমায়েত, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সব শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র ধর্মঘট ছিল বিদায়। সকালে বটতলায় ছাত্র জমায়েতের পর খণ্ড খণ্ড মিছিল ও সহস্র কণ্ঠের উচ্চারণ, শেখ মুজিবের মুক্তি চাই, আইয়ুব খানের পতন চাই, শেখ মুজিবের মুক্তি চাই, আইয়ুব খানের পতন চাই। গতকালের চেয়ে আজকের সমাবেশটা অনেক বড় ছিল। সেদিনও 144 ধারা বলবৎ ছিল। 144 ধারা ভঙ্গের সিদ্ধান্ত নিয়ে রাজপথে নেমে এলাম। দাঙ্গা পুলিশ লাঠিচার্জ আর টিয়ার সেল নিক্ষেপ করে প্রচুর। ফিরে এলাম ক্যাম্পাসে। কর্মসূচি দেয়া হলো 19 জানুয়ারি আমরা প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে মিছিল করব এবং 144 ধারা ভাঙব। সেদিন ছিল রবিবার। ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ, কিন্তু প্রকৌশল বিশ্ববিদ্যালয় খোলা ছিল। আমরা মিছিল শুরু করি। শুরু হয় পুলিশের লাঠিচার্জ, টিয়ার শেল নিক্ষেপ, কিন্তু কিছুই মানছে না ছাত্ররা। সংখ্যাহীন প্রতিটি ছাত্রের মুখ পুলিশ গুলি চালালো। প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্র হক, তার বাড়ি ছিল দিনাজপুর,
গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে পড়ল রাজপথে। 1971-এর মহান মুক্তিযুদ্ধে তিনি শহীদ হন। পুলিশের নির্যাতন ও গুলিবর্ষণের প্রতিবাদে 20 জানুয়ারি সোমবার আবার বটতলায় সমাবেশের কর্মসূচি দেই। পুনরায় 144 ধারা ভঙ্গের ঘোষণা দিলাম। এই 144 ধারা ভঙ্গের ঘোষণার সাথে সাথে লক্ষ মানুষের মিছিল নেমে এলো রাজপথে। কোথায় গেল 144 ধারা? আমরা ছিলাম মিছিলের মাঝখানে। মিছিল যখন আগের কলা ভবন বর্তমান মেডিকেল কলেজের সামনে, ঠিক তখনই আমরা দেখতে পাই অগণিত মানুষ রাস্তায়, তারা বেরিয়ে আসছে পিপিলিকার মতো চারপাশ থেকে। আমরা যার কারণে বুঝতে পেরেছিলাম সেদিনের সেই মিছিল শুধু একটি দুটি প্রাণের ডাক ছিল না, সেটি ছিল লাখো লাখো বাঙালির প্রাণের দাবি। তারপর ঠিক হয় জানাজার পর বিক্ষুব্ধ জনতা গভর্নর হাউস আক্রমণে উদ্যত হয়। বিনা মাইকে বক্তৃতা করে জনতাকে শান্ত করি। তখন গণমিছিল করে মতিউরের লাশ নিয়ে ইকবাল হলের মাঠে আসে। কিন্তু আগের যে কথাটুকু বলেছিলাম যে তখন মিছিল যখন কলাভবন থেকে বর্তমান মেডিকেল কলেজের সামনে আসলো, ঠিক তখনই গুলিটা শুরু হলো। আমি ছাত্রলীগ সাধারণ সম্পাদক খালেদ মোহাম্মদ আলী ও আসাদুজ্জামান একসঙ্গে ছিলাম। তখন আমাদের লক্ষ্য করে এক পুলিশ ইন্সপেক্টর গুলি ছোড়ে। গুলি লাগে আসাদুজ্জামানের বুকে। সঙ্গে সঙ্গে ঢলে পড়ে আসাদ। আসাদকে ধরাধরি করে মেডিকেল কলেজের দিকে নেওয়ার পথে আমাদের হাতের উপরেই আসাদ মৃত্যুবরণ করে। একজন শহীদের শেষ নিঃশ্বাস স্পষ্ট শুনতে পাচ্ছিলাম। মৃত্যু এত কাছে, হাতের উপর। 21 জানুয়ারি পূর্ব ঘোষিত হরতাল কর্মসূচি পালিত হলো। চারদিক থেকে মানুষের ঢল নামলো নয়াপল্টনে। মাইক, মঞ্চ কিছুই ছিল না। পল্টনে চারা গাছের ইটের বেষ্টনীর উপর দাঁড়িয়ে বক্তব্য রাখতে হলো। বক্তৃতার পর ছাত্র সংগ্রাম পরিষদের পক্ষে 3 দিনের কর্মসূচি ঘোষণা করি। 22 জানুয়ারি শোক মিছিল, কালো ব্যাজ ধারণ, কালো পতাকা উত্তোলন। 23 জানুয়ারি সন্ধ্যায় মশাল মিছিল, পরে কালো পতাকা সহ শোক মিছিল। 24 জানুয়ারি দুপুর 2টা পর্যন্ত হরতাল। 23 জানুয়ারি শহরের সমস্ত অলিগলি থেকে স্বতঃস্ফূর্তভাবে বের হয় মশাল মিছিল। সমগ্র ঢাকা পরিণত হয় মশালের নগরীতে। 24 জানুয়ারি সর্বাত্মক হরতাল পালিত হয়। সর্বত্র মানুষের একই প্রশ্ন, শেখ মুজিব কবে মুক্তি পাবে, কবে আগরতলা মামলা তুলে নেওয়া হবে। হরতালের পর সমগ্র জনপদ গণ অভ্যুত্থানের প্রবল বিস্ফোরণে প্রকম্পিত অগ্নিগর্ভ হল। জনরস নিয়ন্ত্রণ করে নিয়মতান্ত্রিকতা বজায় রাখো যে কত কঠিন, সেদিন মর্মে মর্মে অনুভব করেছি। কিছুক্ষণের মধ্যেই সেনাবাহিনী, ইপিআর ও পুলিশ মরিয়া হয়ে ওঠে বিক্ষোভ দমনে। যত্রতত্র গুলি চালাতে থাকে। সেগুলিতেই শহীদের তালিকায় যুক্ত হয় মতিউর, মকবুল, আনোয়ার, রুস্তম, মিলন, আলমগীর, আনোয়ারা সহ আরও অনেকের নাম। লক্ষ মানুষ রাস্তায় নেমে আসে ঢাকার রাজপথে। মানুষের পঞ্জীভূত ঘৃণা আর এমন ভয়ঙ্কর ক্ষোভে পরিণত হয় যে বিক্ষুব্ধ মানুষ সরকারি ভবন ও সরকার সমর্থিত পত্রিকাগুলোতে আগুন ধরিয়ে দেয়। দৈনিক পাকিস্তান, মর্নিং নিউজ ও পায়গাম অফিস ভস্মীভূত হয়। আগরতলা মামলার প্রধান বিচারপতি এস রহমান বাসভবন থেকে এক বস্ত্রে পালিয়ে যান।
নবাব হাসান আসকারি, পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য, এন এ লস্কর এবং রবীন্দ্রসঙ্গীত নিষিদ্ধকারী খাজা শাহাবুদ্দিন সহ আরও অনেক মন্ত্রীর বাসভবনে আগুন দেওয়া হয়। ঢাকার নবকুমার ইনস্টিটিউটের 10ম শ্রেণীর ছাত্র মতিউর রহমানের লাশ নিয়ে আমরা পল্টনে যাই। লাখ লাখ মানুষের অংশগ্রহণে পল্টন ময়দানে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার পর বিক্ষুব্ধ জনতা গভর্নর হাউস আক্রমণে উদ্যত হয়। বিনা মাইকে বক্তৃতা করে জনতাকে শান্ত করি। গণমিছিল করে মতিউরের লাশ নিয়ে ইকবাল হলের মাঠে আসে, যে মাঠে এসেছিলেন সদ্য সন্তানহারা শহীদ মতিউরের পিতা জনাব আজহার আলী মল্লিক। তিনি ক্রন্দনরত অবস্থায় বলেছিলেন, আমার ছেলে চলে গেছে, দুঃখ নাই, কিন্তু আমার ছেলের এই রক্ত যেন বৃথা না যায়। 1969-এর 24 জানুয়ারি গণ আন্দোলন, গণবিস্ফোরণের মধ্য দিয়ে সংগঠিত হয় গণ অভ্যুত্থান। কারফিউর মধ্যে একদিনও থেমে থাকেনি আমাদের সংগ্রাম। দেশের মানুষ সম্পূর্ণভাবে পাকিস্তানি প্রশাসন বর্জন করেছে। কলকারখানা, অফিস আদালত, সচিবালয় সর্বত্রই প্রশাসন ভেঙে পড়েছে। সরকারি কর্মকর্তাগণ জনগুরুত্বপূর্ণ বিভিন্ন সিদ্ধান্তের জন্য ধর্ণা দিতেন ইকবাল হলে সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দের কাছে। কিছুদিনের জন্য রাষ্ট্রীয় ক্ষমতার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে ইকবাল হল। গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে 11 দফার পক্ষে ছাত্র, শ্রমিক, কৃষক, পেশাজীবী ও বুদ্ধিজীবী সহ বাংলার সর্বস্তরের মানুষের সমর্থন পেয়েছিলাম। এরপর সান্ধ্য আইন প্রত্যাহৃত হলে 19 ফেব্রুয়ারি পল্টন ময়দানে ছাত্র সংগ্রাম পরিষদ শপথ দিবস পালন করে। শপথ দিবসে আমার সভাপতিত্বে শুরু হয় এবং আমরা 10 জন ছাত্রনেতা জীবনের বিনিময়ে হলেও 11 দফা দাবি বাস্তবায়ন করব। জাতির সামনে এই অঙ্গীকার ব্যক্ত করার শপথ নিয়ে স্লোগান তুলি, শপথ নিলাম, শপথ নিলাম, মুজিব তোমায় মুক্ত করব। শপথ নিলাম, শপথ নিলাম, মাগো তোমায় মুক্ত করব। শপথ নিলাম, শপথ নিলাম, মুজিব তোমায় মুক্ত করব। শপথ নিলাম, শপথ নিলাম, মাগো তোমায় মুক্ত করব। 69-এর 22 ফেব্রুয়ারি প্রিয় নেতাকে মুক্তি করে স্লোগানের প্রথম অংশ এবং 1971-এর 16 ডিসেম্বর দখলদার পাকিস্তান হানাদারদের কবল থেকে প্রিয় মাতৃভূমিকে মুক্ত করে স্লোগানের দ্বিতীয় অংশের পূর্ণ বাস্তবায়ন করেছি। এরপর 14 ফেব্রুয়ারি হরতাল পালন ও ডাকের জনসভায় জনতার দাবির মুখে প্রিয় নেতার ছবি বুকে ঝুলিয়ে বক্তৃতা করি। 19 ফেব্রুয়ারি আগরতলা মামলার অন্যতম আসামি সার্জেন্ট জহুরুল হক ও 18 ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ডক্টর শামসুজ্জোহর হত্যাকাণ্ডের পর পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। ছাত্র জনতা আগরতলা মামলা প্রত্যাহার ও প্রিয় নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবের মুক্তির দাবিতে উত্তাল হয়ে ওঠে। মানুষ ক্যান্টনমেন্ট আক্রমণ করে, প্রিয় নেতাকে মুক্ত করতে চায়। 21 ফেব্রুয়ারি শহীদ দিবসে ছাত্র সংগ্রাম পরিষদের সভা থেকে স্বৈর শাসকের উদ্দেশ্যে আলটিমেটাম প্রদান করে বলি, 24 ঘন্টার মধ্যে আমাদের প্রিয় নেতা শেখ মুজিব সহ সকল রাজবন্দীর নিঃশর্ত মুক্তি দিতে হবে। 22 ফেব্রুয়ারি তথাকথিত লৌহমানব আইয়ুব খান আমাদের দাবির কাছে নতি স্বীকার করে বঙ্গবন্ধু মুজিব সহ সব রাজনৈতিক বন্দীকে নিঃশর্ত মুক্তি প্রদানে বাধ্য হয়। 23 ফেব্রুয়ারি আমার জীবনের শ্রেষ্ঠ দিন। 23 ফেব্রুয়ারি 1969 সেদিন সদ্য কারামুক্ত প্রিয় নেতাকে সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের পক্ষ থেকে গণসংবর্ধনা প্রদান করা হয়। স্মৃতির পাতায় ভেসে ওঠা দিনটির ছবি। এমন একজন মহান নেতার গণসংবর্ধনা সভায় সভাপতিত্ব করার সৌভাগ্য হয়েছিল আমার। সেদিনের রেসকোর্স ময়দান ছিল কানায় কানায় পরিপূর্ণ জনসমুদ্র। চিরাচরিত প্রথা ভঙ্গ করে আগেই সভাপতির ভাষণ প্রদানের অনুমতি চেয়ে লাখ লাখ মানুষকে অনুরোধ জানিয়েছিলাম।
বক্তৃতায় আমি বঙ্গবন্ধুকে তুমি বলে সম্বোধন করেছিলাম। বলেছিলাম, প্রিয় নেতা, তোমার কাছে আমরা ঋণী, বাঙালি জাতি চির ঋণী। কারণ তুমি জেল, জুলুম, অত্যাচার, নির্যাতন সহ্য করেছ। তোমার জীবন তুমি বাঙালি জাতির জন্য উৎসর্গ করেছ প্রিয় নেতা। এই ঋণ আমরা কোনো দিন শোধ করতে পারব না। তাই কৃতজ্ঞ বাঙালি জাতির পক্ষ থেকে কৃতজ্ঞ চিত্তে তোমায় একটি উপাধি দিয়ে সেই ঋণের বোঝাটা আমরা হালকা করতে চাই। 10 লক্ষাধিক লোক 2 হাত উত্তোলন করে সম্মতি জানানোর পর সেই নেতাকে, যিনি জীবনের যৌবনের অনেকগুলো দিন কাটিয়েছিলেন পাকিস্তানের কারাগারে, ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে মৃত্যুকে আলিঙ্গন করেছেন, বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা হয় সেদিন তাকে। তুমুল করতালির মধ্য দিয়ে সেদিন এই প্রস্তাব গ্রহণ করে বাংলার মানুষ লাখো লাখো কণ্ঠে ধ্বনি তুলেছিল, জয় বঙ্গবন্ধু। আজ 1 জুন। কিছুক্ষণ আগে যার ডায়েরিটুকু পড়ছিলাম, তোফায়েল আহমেদ, একজন তোফায়েল আহমেদের ডায়েরি থেকে পড়ছিলাম, তিনি আজ কিছুক্ষণ আগে আমাদের ছেড়ে চলে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বাংলাদেশের ছাত্রদের, গণমানুষের অধিকার আদায়ের, বাংলাদেশ সৃষ্টির সব মহেন্দ্র খানের অন্যতম সংগঠক এবং সাক্ষী ছিলেন এই বীর সৈনিক, মুক্তি সেনানী তোফায়েল আহমেদ। আজ এই মৃত্যুদিনে তার আত্মার মাগফিরাত কামনা করি। আজ তার জানাজাটা হওয়ার কথা ছিল রাষ্ট্রীয় মর্যাদায়, জাতীয় সংসদের সামনে। এই দখলদার সরকার এবং তার তাবেদার পেটুয়া বাহিনী সেটা হতে দেয়নি। তোফায়েল ভাইয়ের প্রথম জানাজায় লাঠিপেটা করা হয়েছে আওয়ামী লীগের কর্মীদের, তাদের ছত্রভঙ্গ করা হয়েছে, অনেককে আসতেও দেওয়া হয়নি এবং দেশব্যাপী প্রস্তুতি নিচ্ছে সরকার যাতে তোফায়েল আমাদের জানাজায় অতিরিক্ত কোনো লোকের সমাগম না হয়। আমি টিপু চৌধুরী বস্টনে এই মুহূর্তে বসে আছি, আমার মনটা পড়ে আছে বাংলাদেশে। তোফায়েল ভাইয়ের সাথে 90 দশকে 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে অনেকবার, অনেক দিন, অনেক জায়গায়, অনেকভাবে কাজ করার সুযোগ হয়েছিল, পাশ থেকে দেখার সুযোগ হয়েছিল এই কিংবদন্তিকে। তোফায়েল আহমেদ হওয়া যে কোনো আওয়ামী লীগের কর্মী, নেতা বা সমর্থক, শুভানুযায়ী যে কারোর জন্যই এক অসম্ভব ব্যাপার, এক জীবনে সেটা সম্ভব নয়। এবং বঙ্গবন্ধুর জীবনের সবচেয়ে বেশি সাহচর্য পেয়েছিলেন তোফায়েল আহমেদ, তিনি আজ চলে গেলেন। আজ লক্ষ কোটি মানুষ এক নামে যে মানুষটাকে চিনত, বঙ্গবন্ধুর নামেই তিনি পরিচিত ছিলেন, বঙ্গবন্ধুর মাধ্যমেই তিনি পরিচিত ছিলেন। তার নেতৃত্বের অসাধারণ গুণাবলী, নেতৃত্বের প্রতি তার অসাধারণ আনুগত্য তাকে অনন্য করে তুলেছিল। তোফায়েল ভাই, আপনি যেখানেই থাকেন শান্তিতে থাকেন, আপনার আত্মার মাগফিরাত কামনা করি। আপনার সেই প্রিয় 2টি স্লোগান দিয়ে শেষ করব আজকের আপনার ডায়েরি থেকে পাঠ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।